নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির টিকিটে সম্ভবত লড়তে পারেন কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের ডাকাবুকো কাউন্সিলর সজল ঘোষ। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা তৃণমূল থেকে আসা সৎ সজ্জন মানুষ হিসাবে যার পরিচিতি আছে সেই তাপস রায়। কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে লড়তে পারেন রানীমা অমৃতা রায়। দমদম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়তে পারেন শিলভদ্র দত্ত। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ার সম্ভাবনা উজ্জ্বল কলকাতা হাইকোর্টের নবীন আইনজীবী কৌস্তুভ বাগচি। ব্যারাকপুর থেকে অর্জুন সিং। বারাসাত আসনে বিমল শঙ্কর নন্দ না টুম্পা কয়াল কে টিকিট পাবেন সেই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। রায়গঞ্জ কেন্দ্র থেকে সম্ভবত কার্তিক পাল মনোনয়ন পাবেন, সম্ভবত, জানি না শেষ পড়তে কি হবে, কারণ ওখানকার মানুষ স্থানীয় মানুষকে চেয়েছেন বিজেপির প্রার্থী হিসাবে। দার্জিলিং কেন্দ্র থেকে হর্ষবর্ধন সিংলা না রাজু বিস্তা, এই নিয়ে টানাপোড়েন চলছে, কে শেষ আসবেন। আসানসোল কেন্দ্রে জিতেন্দ্র তিওয়ারির টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল। এই সবকিছুর এবং দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রথমে বিশিষ্ট একজন কার্ডিওথোরাসিক সার্জনের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছিল, তিনি রাজি হননি। একজন প্রবাসী সঙ্গীত শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনিও রাজি হননি। সম্ভবত বিজেপি জবরদস্ত প্রার্থীকেই দাঁড় করাবে এবং দক্ষিণ কলকাতা লোকসভার কম্পোজিশনকে মাথায় রেখে। ডায়মন্ড হারবারে নওশাদ শেষ পর্যন্ত দাঁড়াবেন কিনা সে সম্পর্কে এখনো নাকি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নওশাদ জানিয়েছেন যে তার দাঁড়াতে কোনো অসুবিধা নেই, দল অনুমতি দিলেই তিনি দাঁড়াবেন। আইএসএফ 8টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, কংগ্রেসও 8টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রায়গঞ্জে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ভিক্টর আলী ইমরান রামোজ কংগ্রেসের টিকিটে লড়বেন, দীপা দাস মুন্সি লড়ছেন না। বহরমপুরে অধীরবাবু লড়ছেন, ডালুদার ছেলে লড়ছেন, মিল্টন রশিদ লড়ছেন এবং উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্য লড়ছেন, পুরুলিয়ায় নেপাল মাহাতো। মুর্শিদাবাদ কেন্দ্রে সম্ভবত সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লড়বেন। সেই জন্য সেলিম, মীনাক্ষী এরা বেশ কয়েকবার ডোমকল অঞ্চলে গেছেন। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে বাম কংগ্রেস কিন্তু উল্লেখযোগ্য লড়াই দেবে শাসককে। কিন্তু সব থেকে বড় চমক যেটা আমার মনে হলো যে বরানগর উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের ডাকাবুকো কাউন্সিলর সজল ঘোষ। এবং আকর্ষণীয় লড়াই হবে। তৃণমূল হয়তো ডক্টর শান্তনু সেনকে টিকিট দিতে পারে, কারণ শান্তনু সেন ওই অঞ্চলেরই বাসিন্দা, রাজ্যসভায় আর নমিনেশন পাননি, লোকসভাতেও কলকাতা উত্তর থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি এত দুঃখ পেয়েছিলেন, চোখের জলে তার বিছানার বালিশ পর্যন্ত ভিজে গিয়েছিল। তাকে হয়তো আরেকবার একটা সুযোগ দেওয়া হবে ঘরের পাশে বরানগর কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। একটা উপভোগ্য লড়াই আমরা দেখতে পাবো। বরানগর কেন্দ্রে প্রায় 12 বছরের বিধায়ক ছিলেন তাপস রায়। তাপস রায়ের বহু অনুগামী আছেন, যারা এখনো তৃণমূলে আছেন, তারা কিন্তু তাপসবাবুর অনুগামী, তাপসবাবুকে তারা পছন্দ করেন।
তাপসবাবু বিজেপিতে চলে এসছেন, তারা হয়তো অনেকে জাননি বিজেপিতে, কিন্তু তাদের মন পড়ে আছে তাপস রায়ের দিকে। তাই শান্তনু সেন বা তৃণমূলের যেই প্রার্থী হন না কেন, লড়াইটা কিন্তু খুব একটা সহজ হবে না তৃণমূলের পক্ষে। অরবিন্দ কেজরিওয়াল অনেকবার ইডির সমন উপেক্ষা করার পর আদালত তাকে রক্ষা কবচ না দেওয়ায় বৃহস্পতিবার রাত 9টার পরে তাকে গ্রেপ্তার করেছে ইডি। অমনি চিৎকার শুরু করে দিয়েছে ইন্ডি জোটের লোকজন, যে কংগ্রেস, বিশেষ করে দিল্লির কংগ্রেস এতদিন কেজরিওয়ালের মুন্ডপাত করত, কেজরিওয়ালের গ্রেপ্তারির দাবি করত, তারাই এখন কেজরিওয়ালের সমর্থনে দাঁড়িয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাগজে পড়লাম যে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মানু সিংভিকে অনুরোধ করেছিলেন রাতেই সুপ্রিম কোর্টের বিশেষ শুনানির ব্যবস্থা করতে। আবগারি দুর্নীতিতে 100 কোটি টাকার মতো বেআইনিভাবে লাভবান হয়েছেন আপের নেতারা, কিন্তু সরকারি রাজস্বের ক্ষতি হয়েছে 2800 কোটি টাকা নতুন আবগারি নীতি কেজরিওয়াল প্রণয়ন করায়, যদিও সেই নীতি প্রত্যাহার করা হয়। মনীষ সিসোদিয়া, কবিতা রাও, তারপরে কেজরিওয়াল, তারা গ্রেপ্তার হলেন। সুপ্রিম কোর্ট ইডির দাখিল করা নথি খতিয়ে দেখে বলেছিল যে দুর্নীতির টাকা আপের তহবিলে গেছে বলেছিল। তাই দুর্নীতি বিরোধী আন্দোলন করে ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে আন্না হাজারেকে সামনে রেখে যে কেজরিওয়ালের উত্থান, 1 দশকের একটু বেশি সময় পরে সেই কেজরিওয়াল দুর্নীতির অভিযোগে জেলে গেলেন। আমি কেজরিওয়ালকে বলি ও অ্যানার্কিস্ট। 75 কোটি টাকা খরচ করে নিজের বাংলো সংস্কার করেছেন। কারুর বাড়িতে এসকালেটর থাকে, আর কেউ 75 কোটি টাকা খরচ করে বাংলো সংস্কার করে। এদেরকে আমাদের সততার মূর্ত প্রতীক বলতে হবে। এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী হবে। দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকার পদক্ষেপ করলে বিরোধীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলা হবে। কিন্তু একবারও বলা হয় না যে 75 কোটি টাকা খরচ করে বাংলো সংস্কার কেন করা হচ্ছে। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে আবগারি দুর্নীতির টাকা আপের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই টাকা দিয়ে গোয়াতে নির্বাচনে তারা নাকি খরচ করেছিল। লালু তেজস্বীর এত সম্পত্তির উৎস কি ব্যবসা তারা করেন, কি আবিষ্কার তারা করেছেন যে এই আবিষ্কারের পেটেন্ট বিক্রি করে তারা বিপুল অর্থ উপার্জন করেছেন, বা তাদের কোম্পানিতে কারা বিনিয়োগ করেছে, কিভাবে এই সম্পত্তির মালিক তারা হলেন, এই প্রশ্নের উত্তর তাদের কাছে পাওয়া যায় না। তাদের দুর্নীতি খুঁজে বার করতে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করলেই তখন তারা প্রতিহিংসার তত্ত্বের কথা বলেন। মানুষ এদেরকে বিশ্বাস করবে না। এখানে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এবার কার পালা? এবার কি বাংলার প্রভাবশালীদের? এবার কি সর্বোচ্চ প্রভাবশালীদের চর্চায় করা নাড়বে? আশঙ্কার প্রহর গোনা শুরু হয়েছে। শুক্রবার সকাল সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়েছে নিয়োগ দুর্নীতির বিষয়। চন্দ্রনাথ বাড়িতে বোধহয় নেই, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার লোকজন আত্মীয় স্বজন বাড়ি, তাকেও তিনি না থাকলে যখন আসবেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে 36 ঘন্টার বেশি সময় ধরে আয়কর তল্লাশি করেছে। তার স্ত্রী জুই বিশ্বাস 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান, আর স্বরূপ বিশ্বাস টলিউডের দণ্ডমুণ্ডের কর্তা। কোন প্রডিউসার কার ছবি করবেন, সেই ছবিতে কে নায়ক নায়িকা হবেন, কোন টেকনিশিয়ানরা কাজ পাবেন, সবকিছু নিয়ন্ত্রণ তিনি করেন, অবশ্যই তার দাদার আশীর্বাদের হাত তার মাথার উপরে থাকায়। 40 ঘন্টা ধরে আয়কর তল্লাশি মুখের কথা, এমনি এমনি তো যায়নি। নিশ্চয়ই, আমি কাগজে বললাম, নথিপত্র প্রচুর সংগ্রহ করেছেন এবং স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেননি স্বরূপরা। তাই আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। এই বিষয় নিয়ে কথা বলছিলাম প্রবীণ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি একটা প্রশ্ন তুললেন
যে দুর্নীতির বিরুদ্ধে এজেন্সির অভিযানকে তিনি সমর্থন করছেন, আবার একই সঙ্গে প্রশ্ন তুললেন এক যাত্রায় পৃথক ফল কেন। শুনে নিন সুব্রত বাবু কি বললেন। সুব্রত দা, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার। উনি 8 থেকে 9 বার ইডির সমন পেয়েছিলেন, যাননি। আদালতে রক্ষা কবচ চেয়েছিলেন, দিল্লি হাইকোর্ট সেই রক্ষা কবচ না দেওয়ায় বৃহস্পতিবার বেশ রাতের দিকেই বলবো তাকে গ্রেফতার করা হলো। কবিতা রাওকে গ্রেফতার করা হয়েছে। মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং জেলে আবকারি দুর্নীতি। আবার আমাদের রাজ্যে পার্থ মানিক, বালু কেষ্ট জেলে। কোন বড় পদক্ষেপ কি এই রাজ্যের প্রেক্ষিতে আশা করছেন? কারণ এখানেও বহুবিধ দুর্নীতির মামলায় তদন্ত করছে এজেন্সি। দেখুন, এক যাত্রায় পৃথক ফল যদি হয়, এটা সাধারণ মানুষের একটা ধারণা বা পারসেপশন তাই হচ্ছে। কেননা আজকে হেমন্ত সোরেন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল নিশ্চয়ই প্রাথমিকভাবে সত্যতা রয়েছে অভিযোগের। কারণ আমাদের বিচার ব্যবস্থা তো আমরা জানি যে জায়গায় যাচ্ছে বিচার ব্যবস্থা, তারা নির্দেশ দিচ্ছেন। আমার দিকে আমরা বলবো জুডিশিয়াল অ্যাক্টিভিজম হচ্ছে। আপনার সারদা মামলার কথা মনে আছে? প্রথম আবেদনকারীর আমি আইনজীবী ছিলাম। 2014 সালে জাস্টিস ঠাকুর, চিফ জাস্টিস, তিনি নিষ্পত্তি করে দিলেন, সিবিআই কে নির্দেশ দিলেন। কোন এক অজানা কারণে সিবিআই আজ পর্যন্ত কিন্তু তার দিক নির্দেশ করতে পারলেন না। ফলশ্রুতি কেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় বসে গেছেন। আমার বিনীত প্রশ্ন একজন নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, আপনারা স্বচ্ছ ভারতের কথা বলছেন, আপনার এদিকে নজর দেবেন না? এইবার আপনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বলি, অরবিন্দ কেজরিওয়ালকে কবার 9 বার, আর এই রাজ্যে কাউকে কাউকে 12-13 বার নোটিশ দিয়েছেন, হাজিরা দেয়নি। আমার যদি ভুল না হয় তাদেরকে কেন গ্রেফতার করা হলো না? কেন তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হলো না? অদ্ভুত ভাবে নীরব থাকলেন কেন? এই কেন 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 এটা কিন্তু তাদের ভাবমূর্তি খারাপ করবে। আজকে এরকম স্বচ্ছ ভারত, নিশ্চয়ই অরবিন্দ কেজরিওয়াল হয়তো যুক্ত ছিলেন, গ্রেফতার করেছেন। হেমন্ত সোরেন হয়তো যুক্ত ছিলেন, গ্রেফতার করেছেন। কেন আমি সুযোগটা দিয়ে দিচ্ছি, সেই সুযোগটা ভারতীয় জনতা পার্টি কাজে লাগাচ্ছে, মানে ইডি বা সিবিআই কাজে লাগাচ্ছে। দুর্জনেরা বলছেন যে একটা মানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। খুব প্রাসঙ্গিক ভাবে মনে হয়। দেখুন, কিছু মনে করবেন না, দল বদলেই কি, দল বদল যদি কেউ করে তারা কি সে কলঙ্ক মুক্ত হয়ে যাবে? সিদ্ধার্থনাথ সিং এর কথা আপনার মনে আছে? ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ। আজকে রাজ্যের বিরোধী দলের নেতা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী, তার সম্বন্ধে অভিযোগটা তো কে করেছিল? বিজেপি তো নিয়ে এসেছিল। অদ্ভুত ব্যাপার, নারদা কেলেঙ্কারি এথিক্স কমিটির একটা সভা হলো না। আপনি বলতে পারবেন? আপনি তো প্রবীণ অভিজ্ঞ সাংবাদিক, কেন হলো না? আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি যে যাকে নোটিশ দেওয়া হলো বারংবার, যিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমি জানি না, আমি আইনের ছাত্র হিসেবে আমার নিজের কাছে নিজে জিজ্ঞাসা, প্রচুর লোক জিজ্ঞাসা করে, কালকে আরো হাইকোর্টে জিজ্ঞাসা করবে। আচ্ছা ভাই, আপনি বলুন তো, আপনি তো মাঝে মাঝে আপনার কথা শুনি, জানি। কার দিকে ইঙ্গিত করছেন? কোন মন্ত্রীর দিকে? না না, শুনুন, যেটা রেকর্ডে আছে, ইট ইজ অন রেকর্ড। সেই রেকর্ডে পরিষ্কার ভাবে আছে কোন মন্ত্রীর। আপনি জানেন না? বলুন, আপনি কেউ জানে না পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী? কেন?
কোন অজ্ঞাত কারণে ইডি বা সিবিআই তাদের কি কেউ শক্তি হরণ করে নিল? এই শক্তি হরণকারী কে? মনে পড়ে যায় হেমন্ত বিশ্ব শর্মার কথা, মনে পড়ে যায় অজিত পাওয়ারের কথা। মাননীয় আমাদের প্রধানমন্ত্রীজি যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, ব্যাপন কেলেঙ্কারি আজকে কোন জায়গায় গেছে আপনি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, এক যাত্রায় পৃথক ফল কেন হবে? আপনি তারা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে গ্রেপ্তার করুন, পশ্চিমবঙ্গের দুর্নীতির কাণ্ডারি যারা তাদের গ্রেপ্তার করুন। এক যাত্রায় পৃথক ফল করলে হবে না। আজকে না হলে পাবলিকের একটা পারসেপশন হচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার, যে কোনো কোনো ক্ষেত্রে যে তুমি ভাই রুই কাতলা যাদের আছে বাদ দিয়ে চুনোপুটি ধরো, গ্রেপ্তার করো। যিনি দিল্লিতে 9-10 মাস আগে তাকে দীর্ঘ জেরা করলো ইডি, তারপরে তিনি বেরিয়ে বা সিবিআই জেরা করলো সম্ভবত, বেরিয়ে কংগ্রেসের উদ্দেশ্যে তিনি গালমন্দ করলেন। জেরা করার অর্থ তো এই নয় যে যথেষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে, সেটা না থাকলে কি কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যায়? শুনুন, একটা ছোট্ট জিনিস, আমার আয়, আমি যে কাজ করি তার সঙ্গে ব্যক্তিগত জীবনযাপন, যে বিলাসবহুল জীবনযাপন আমি পালন করি, যে বাড়িতে আমি থাকি, সব জিনিস বাদ দিলাম। সোর্সটা কোথায়? সোর্সটা কোথায়? আজকে শিক্ষা দুর্নীতিতে যারা যুক্ত, যারা কেউ জেলে আছে, এখনো জেলের বাইরে আছেন, একটা জায়গায় বলি মিউনিসিপ্যালিটি দুর্নীতি, তাদের সেখান থেকে কোন নাম উঠে এসছে? তাই যদি না হবে তাহলে বারবার কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তিনি যাচ্ছেন? কদিন আগে আপনার বক্তব্য এক যাত্রায় কেন পৃথক ফল হবে? এক যাত্রায় কেন পৃথক ফল হবে? দুর্নীতির বিরুদ্ধে লড়াই অভিনন্দনযোগ্য, কিন্তু তার আগে মাননীয় প্রধানমন্ত্রীজি একটু আয়নায় মুখটা দেখবেন। আপনার ডান দিকে হেমন্ত বিশ্ব শর্মা যেই দিন থেকে বিজেপিতে যোগ দিল কংগ্রেস থেকে, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এটা তো দুর্ভাগ্যজনক, এটা তো মানুষ আশা করবে না। আপনি নিজে বলেন। আমি একটা আপনার বক্তব্য বুঝলাম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.